বাঙালিরা না একটু জ্ঞান পাপী হয়। মানে আমি বলছি না যে আমরা খারাপ মানুষ কিংবা আমরা ওই কাঠি করতে খুব ভালোবাসি, কাঠি করাটা আমাদের ফেভারিট হবি, না সেটা আমি বলছি না। আমি বলছি যে আমরা যদি দেখি যে একটা সমস্যা আমাদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, তার সমাধানের জন্য বিভিন্ন রকম পথ আমরা বের করতে পারি এবং সেই সমাধানের পথ আমরা কিন্তু লোকজনকে জানাতেও একেবারেই দ্বিধাবোধ করি না। যেমন দেখুন, একটা সমস্যা বাঙালিকে প্রচন্ড জ্বালিয়েছে, সেটা হলো সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল। তার কণ্ঠস্বরের নমুনা কিছুতেই জোগাড় করা যাচ্ছিল না, মাসের পর মাস চলে যাচ্ছিল, খালি নাকে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছিল। তো সেখানে বাঙালিদের তরফ থেকে কিন্তু প্রচুর সমাধানের কথা জানানো হয়েছে, ইডিকে মেল করে তারা জানিয়ে দিয়েছেন। যেমন কেউ বলছেন যে আপনারা একটা কাজ করুন, আরে এই কালীঘাটের কাকু তিনি তো দাঁত বের করে অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন, তা সেখান থেকে একটু ভয়েস স্যাম্পলটা আপনারা নিয়ে নিতে পারছেন না? কিংবা আবার সমাধান করে বলা হচ্ছে যে ইডিকে মেল করে, আরে এই কালীঘাটের কাকু আদালতে যাওয়া আসার পথে ভেজর ভেজর করে কতই তো কথা বলেন, সেখান থেকে আপনারা ভয়েস স্যাম্পল বা কণ্ঠস্বরের নমুনাটা একটু নিয়ে নিতে পারছেন না? ব্যাপারটা হলো, এগুলো শুনতে বেশ ভালো লাগে, থিওরিটিক্যালি একদম একদম ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো হয় না। এইভাবে যদি ইডির তরফ থেকে ভয়েস স্যাম্পল নেওয়া হতো তাহলে আদালতে সেটাকে প্রমাণ হিসেবে কিছুতেই দাঁড় করানো যেত না, বরং সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী মুহূর্তের মধ্যে সেটাকে নস্যাৎ করে দিতেন। আবার এইখানেই দেখুন, এইভাবে ভয়েস স্যাম্পল নিলে যে কাজ হবে না সেটা কিন্তু বাঙালি জানাচ্ছে না। যাই হোক, আমিও বাঙালি, আমার কাছেও একটা জ্ঞানপাপী মার্কা সলিউশন রয়েছে। এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকজন যখনই কোথাও রেড করতে পৌঁছাচ্ছেন, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে, তাদের উপর হামলা করা হচ্ছে। আমরা শঙ্করাঢ্যর ঘটনার ক্ষেত্রেও দেখলাম এবং শেখ শাহজাহানের ক্ষেত্রে তো দেখলামই। এই ব্যাপারটা থেকে ইডির আধিকারিকরা, সিবিআই এর আধিকারিকরা কি করে বাঁচতে পারেন তার একটা সলিউশন কিন্তু আমার কাছে আছে, মার খাওয়া থেকে বাঁচার জ্ঞানপাপী সলিউশন। আপনারা একটা কাজ করুন, ইডি সিবিআই কে বলছি, আপনারা একটা কাজ করুন, আপনারা যখনই কোথাও তদন্ত করতে যাবেন, রেড করতে যাবেন, র্যান্ডমলি মাঝপথ থেকে আপনারা আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলের কোনো নেতাকে গাড়িতে তুলে নিন। সিপিআইএম এর নেতা হতে পারে, বিজেপির নেতা হতে পারেন, তাদেরকে আপনারা নিয়ে যান সেই তদন্তের জায়গায়, দেখবেন তাহলেই পুলিশে 6 লাখ হয়ে যাবে। দেখবেন পুলিশের গাড়ি একেবারে আপনার গাড়ির পেছনে ছুটতে ছুটতে চলে এসেছে, আপনি যেখানেই যাবেন চারিদিকে ঠিক ঠিক করবে পুলিশ। দেখুন, বিষয়টা আপনারাও বুঝতেই পারছেন, আমাদের রাজ্যে বিরোধী দলের নেতারা যখনই যেখানে পৌঁছান সেখানে কত পুলিশ চলে আসে। আজও আমরা দেখতে পেয়েছি সেই ন্যাজাট থানা যেখানকার ঘটনা, সেখানে যখন বিজেপির তরফ থেকে মিছিল করা হয়, ন্যাজাট পুলিশ স্টেশন অভিযান যখন বিজেপির তরফ থেকে করা হয়, সেখানে চারিদিকে দেখা যায় পুলিশে 6 লাখ পুলিশ ঠিক ঠিক করছে। এবং বিজেপির তরফ থেকে এই প্রশ্ন তোলা হয় যে আজ যখন বিজেপির মিছিল যাচ্ছে তখন এত পুলিশ, আর যখন এই একই জায়গায় এই ঘটনাটা ঘটলো, ইডি আধিকারিকদের উপরে আক্রমণ নেমে এলো, তখন সেখানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে এই পরিমাণ পুলিশ কেন পৌঁছানো যায়নি? কিংবা আপনি ধরে নিন রামপুরহাটের বকটুইয়ের ঘটনা যখন ঘটে, তারপরে সিপিআইএম এর নেতারা সেখানে পৌঁছেছিলেন, তাদের বাধা দেওয়ার জন্য পুলিশ উপস্থিত। কিংবা সম্প্রতি দলুয়াখাকি, সেখানে যখন সিপিআইএম এর লোকজন ত্রাণ নিয়ে পৌঁছাচ্ছেন, তাদের আটকানোর জন্য পুলিশ একেবারে হাজির। অতএব বিরোধী দলের নেতারা থাকলে যে পরিমাণ পুলিশ আপনি পাবেন, যে পরিমাণ প্রোটেকশন আপনি পাবেন, সেটা আপনি অন্য কোথাও পাবেন না। জানি শুনে মনে হচ্ছে তো ইমপ্র্যাকটিক্যাল কথাবার্তা। দেখুন, এই যে আয়রানি, আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি সেখানকার আয়রানিটা বোঝানোর জন্য এই কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম। মানে রোজ এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে আমাদের রাজ্যের পুলিশের অত্যন্ত ইনএফিশিয়েন্ট, ইনকম্পিটেন্ট একটা চিত্র সামনে তুলে ধরা হচ্ছে। রীতিমতো হাসির পাত্রে পরিণত করা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশকে, যেখানে এখন চারিদিক থেকে আবার সন্দেশখালী মডেলের কথা উঠে আসছে। তথাকথিতভাবে রাজনীতিতে সভ্য ভদ্র মার্জিত বলে পরিচিত তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় পর্যন্ত সেদিন হুঙ্কার দিয়েছেন এই বলে যে এখন থেকে নাকি কেন্দ্রীয় এজেন্সি যেখানেই যাবে সেখানেই জনবিস্ফোরণ হবে, সবে তো একটা জায়গায় হয়েছে। তো এই যখন পরিস্থিতি, তখন আপনি এর আর কি উপায় বের করবেন, কি সমাধান বের করবেন বলুন? তবে শুধু হামলা নয়, এরপর আবার মামলাও রয়েছে। কারণ একদিকে যখন এইসব ঘটনা ঘটছে তখন আরেকদিকে আদালতে আলাদাই তামাশা চলছে। আপনারা জানেন যে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে যখন ইডির আধিকারিকরা গিয়ে পৌঁছান কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, সেখানে অনেক ডাকাডাকির পর ভেতর থেকে কোনো সাড়া পাওয়া না গেলে ইডির আধিকারিকরা তালা ভেঙে যখন ভেতরে ঢুকতে উদ্যত হন, সেই সময় জানা যায়, যেটা অভিযোগ করা হচ্ছে, যে 1000-এর বেশি শেখ শাহজাহানের অনুগামীরা সেই জায়গায় উপস্থিত হন। সেখানে তারপর মারধর, ধাক্কাধাক্কি, গাড়ি ভাঙচুর
হয়েছে, ইডির আধিকারিকদের উপরে আক্রমণ নেমে এসেছে, তাদের মাথা ফেটেছে, তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপরে আক্রমণ নেমে এসেছে এবং সংবাদ মাধ্যমকে ভীষণভাবে আক্রান্ত হতে হয়েছে। এই ঘটনার পর ইডি আধিকারিকদের বিরুদ্ধে একটা এফআইআর দায়ের হয়েছে স্থানীয় থানায়। সেখানে বলা হচ্ছে যে শেখ শাহজাহানের বাড়ির একজন কর্মচারী তিনি অভিযোগ করেছেন যে কোনো ওয়ারেন্ট ছাড়া ইডির আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং তালা ভেঙে জোর করে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেছেন এবং পুলিশ অত্যন্ত সক্রিয়ভাবে এই অত্যন্ত তৎপরতার সঙ্গে এই এফআইআরটাকে নিয়ে যেভাবে এগিয়েছেন, মানে অন্য অনেক সময় দেখতে পাওয়া যায় যে পুলিশ এফআইআর দায়ের করছে না বলে অভিযোগ উঠে আসছে, খুনের মামলায় পুলিশ খুনের ধারা যোগ করছে না বলে অভিযোগ উঠে আসছে, কিন্তু এই এফআইআর অত্যন্ত তৎপরতার সঙ্গে পুলিশ গ্রহণ করেছে, এই নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে গেছে এবং এমন পরিস্থিতি এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে আদালতের দ্বারস্থ হয়ে বলতে হচ্ছে যে জজ সাহেব এটা কি হচ্ছে, কেমন বিচার, কেমন অনাচার। আমাদের রাজ্যের বিচারপতিরা এমনি এমনি বিতর্কিত মন্তব্য করে দেন না, তারা শুরুতেই একটা বিতর্কিত মন্তব্য করে দেবেন, ব্যাপারটা না এরকম নয়। আসলে বিষয়টা হলো আমাদের পশ্চিমবঙ্গের বিষয়গুলো সব এমনিই বিতর্কিত, যেগুলো সম্পর্কে আপনি একটা সাধারণ মন্তব্য করতেই পারবেন না, আপনি যা বলবেন সেটাই বিতর্কিত হবে। এই যেমন দেখুন, এই যে ইডির তরফ থেকে এই পুলিশের করা এফআইআর নিয়ে আদালতে পৌঁছানো হয়েছে এবং সেখানে যাওয়ার পরে বিচারপতি বলছেন যে এফআইআর নেবার আগে পুলিশ ন্যূনতম অনুসন্ধান কি করেছিল। যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সেই দিনকার ঘটনায় স্থানীয় থানায় 3টে এফআইআর দায়ের করা হয়েছে, যার মধ্যে 2টো এফআইআর এর বয়ানের মধ্যে কোনো মিল নেই, একটার সঙ্গে আরেকটার মধ্যে যে ঘটনার কথা বলা হচ্ছে তার মধ্যে কোনো মিল নেই, দুটো দুরকম কথা বলা হচ্ছে। এখানে বিচারপতি একটা প্রশ্ন করছেন তার পর্যবেক্ষণের মাধ্যমে, তিনি বলছেন পুলিশকে উদ্দেশ্য করে যে ধরুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপরে আক্রমণ হয়েছে, ন্যূনতম অনুসন্ধান না করে কি আপনারা এফআইআর লিখতে বসে যাবেন? আপনাদের রায় কি বলে? দুটো ঘটনায় পুলিশ যেভাবে অভিযোগ গ্রহণ করেছে, যে প্রক্রিয়া, সেটা কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি করছে, একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার কোনো মিল পাওয়া যাচ্ছে না। বেসিক্যালি বিচারপতির প্রশ্ন হচ্ছে যে পুলিশের কমন সেন্সটা কোথায় ছিল, সেটাও কি একদম ওই কিলো দরে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে? সন্দেশখালীর ঘটনা নিয়ে প্রথম যে এফআইআরটা দায়ের হয়েছে সেখানে বলা হচ্ছে ইডি আধিকারিকরা রেড করতে গিয়ে সমস্যা তৈরি করেছেন। ইডি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ যে তারা রেড করতে গিয়ে শিশু এবং মহিলাদের ওপর আক্রমণ করেছেন, শ্লীলতাহানি করেছেন, এমনকি ইডির আধিকারিকরা টাকা চুরি করেছেন, 1 লক্ষ টাকার বেশি তারা চুরি করেছেন, এইরকম অভিযোগ পর্যন্ত তুলে ধরা হয়েছে। এবং তারপরের যে এফআইআরটা সেখানেই আবার উল্টো কথা বলা হচ্ছে, দুটো বয়ানের মধ্যে কোনো মিল নেই। বিচারপতি তার পর্যবেক্ষণে আরো বলছেন যে সকালে যখন একজন ব্যক্তি এসে অভিযোগ করলেন এবং একরকম ঘটনার কথা বললেন, সেটার এফআইআর দায়ের হলো, তারপর যখন আরেকজন এসে সেই একই ঘটনার অন্যরকম কথা বলছেন, অন্যরকম অভিযোগ করছেন, তখন পুলিশকে তো এটা তদন্ত করে দেখতে হবে, অনুসন্ধান করে দেখতে হবে। তা না করে পুলিশ চোখ বন্ধ করে দুটোতেই সই করে দিল, দুটো এফআইআরই হয়ে গেল। এটা কোন ধরনের বোকামি পুলিশের? এবং তারই সঙ্গে এটুকু শুনেই অবাক হবেন না, এরপরে আরো বেস্ট পার্টটা আসা বাকি রয়েছে। ইডির তরফ থেকে এর আগেও দাবি করা হয়েছে যে শেখ শাহজাহানের ফোনের লোকেশন বলছিল যে ফোনগুলো রয়েছে বাড়ির ভেতরে, এবারেও কিন্তু আদালতে ইডির তরফ থেকে সেটাই জানানো হয়েছে এবং তারই সঙ্গে ইডির আধিকারিকদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে শেখ শাহজাহানের বাড়িতে সেদিন রেড করতে গিয়ে ইডির তরফ থেকে প্রথমে শেখ শাহজাহানকে ফোন করা হয়েছিল এবং তখন তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান ফোন ধরেছিলেন। তাকে ইডির আধিকারিকরা বলেন যে তারা একদম বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন, দরজা খোলা হোক। এটা শোনার পরে শেখ শাহজাহান ফোন কেটে দেয় এবং দুটো ফোনেরই লোকেশন বলছিল যে শেখ শাহজাহান সেই সময় বাড়ির ভেতরে রয়েছেন, অন্তত ফোন লোকেশন একদম বাড়ির ভেতরেই দেখা যাচ্ছিল। কিন্তু না, শেখ শাহজাহান তিনি লাট সাহেব, তিনি নাকি রোজ সকালে হাঁটতে বেরোতেন। ওই রাজা মহারাজারা যেভাবে নিজেদের সাম্রাজ্য টাম্রাজ্য দেখতে যান সেই রকমই হবে হয়তো, কারণ শেখ শাহজাহানের ভাই দাবি করছেন ইডির তরফ থেকে জানা যাচ্ছে যে ফোনের লোকেশন বাড়ির ভেতরে ছিল। সেটা হতে পারে যে দাদা সেই দিন হয়তো বাড়িতে ছিলেন, কিন্তু উনি ভোরবেলা হাঁটতে বেরোতেন, আর সেদিনও হয়তো তিনি ভোরবেলা হাঁটতেই বেরিয়েছিলেন ফোনগুলোকে বাড়িতে রেখে। আচ্ছা, তাও যদি হয় যে শেখ শাহজাহান হাঁটতে বেরিয়েছিলেন, তা সেদিন হাঁটতে বেরিয়ে হাঁটতে হাঁটতে তিনি কত দূর চলে গেছেন যে এখনো পর্যন্ত তার দেখা পাওয়া যাচ্ছে না। কেউ অবশ্য বলছেন তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন, আবার কেউ বলছেন তিনি এলাকাতেই আছেন। এবং এই শেখ শাহজাহান কোথায়, এই নিয়ে এমন সব তত্ত্ব চারিদিক থেকে উঠে আসছে যে সন্ধেবেলা টিভি খোলা যাচ্ছে না। সন্ধেবেলা টিভি খুললেই দেখছি সংবাদ মাধ্যমের সঞ্চালকরা চিৎকার করে জিজ্ঞেস করছেন কোথায় শেখ শাহজাহান, শেখ শাহজাহান কোথায়, এমন করে তারা চিৎকার করছেন। মাঝে মধ্যে মনে হচ্ছে এক্ষুনি বোধহয় শেখ শাহজাহান স্টুডিওর কোণা থেকে উঁকি মেরে বলবেন টুকি আমি এখানে। দেখুন, শেখ শাহজাহান কোথায় তার উত্তরটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি,
কিন্তু শেখ শাহজাহান কিভাবে এতদিন ধরে এক শ্রেণীর মানুষকে কোট আনকোট মাসিহা হওয়ার টুপি পরিয়েছেন সেই উত্তরটা আস্তে আস্তে জানা যাচ্ছে। এবং তারই সঙ্গে ঠিক উল্টো দিকে মুদ্রার ওপিঠের মতো আরেক দিকে মানুষকে কিভাবে তিনি সর্বশান্ত করেছেন, কিভাবে তিনি মানুষের ওপর অত্যাচার করেছেন, সেই বিষয়টাই কিন্তু আস্তে আস্তে সামনে উঠে আসছে। শেখ শাহজাহানের নাকি একটা ডায়লগ ছিল, তিনি বলতেন নোনা জলের সোনা, মাছের ভেড়ির কথা বলতেন। আর এই নোনা জলের সোনার চক্করে তার বিরুদ্ধে অভিযোগ যে শেখ শাহজাহান কৃষকদের কাছ থেকে, জমির মালিকদের কাছ থেকে জোর করে টাকা পয়সা না দিয়ে বা কখনো নামমাত্র টাকা পয়সা দিয়ে তাদের চাষযোগ্য জমি দখল করে নিতেন, লিখিয়ে নিতেন জোর করে, এবং সেখানে জোর করে নোনা জল ঢুকিয়ে দিতেন মাছের ভেড়ি করার জন্য, মাছ চাষ করার জন্য। এবং আয়রনিটা খেয়াল করে দেখুন, শেখ শাহজাহান বর্তমানে যে রাজনৈতিক দলের সদস্য, সেই রাজনৈতিক দলের নেত্রীর ক্ষমতায় আসার পেছনে একটা বড় কেন্দ্রবিন্দু ছিল এই প্রতিশ্রুতি যে কৃষকদের কাছ থেকে তাদের চাষযোগ্য জমি কেড়ে নিয়ে সেই জমি নষ্ট করা যাবে না, কৃষকদের অধিকার কৃষকদের ফিরিয়ে দিতে হবে। আর এখানে তারই দলের এই নেতা শেখ শাহজাহান বছরের পর বছর কৃষকদের জমি নষ্ট করেছে, জোর করে লিখিয়ে নিয়েছে, এবং জমির মালিকরা মাথা চাপড়ানো ছাড়া আর কিচ্ছু করতে পারেননি। একটি প্রতিবেদনে একজন মহিলার বিবৃতি শোনা যাচ্ছে যে 2006 সালে, হ্যাঁ 2006, মনে আছে এই কথাটা চারিদিক থেকে বারবার উঠে আসছে যে শেখ শাহজাহানের উত্থান বাম আমল থেকে। তো 2006 সালের কথা সেই মহিলা বলছেন একটি সংবাদ মাধ্যমকে, এবং তিনি বলছেন যে তাদের কংগ্রেসি পরিবার একদিন হঠাৎ শেখ শাহজাহান দুপুরবেলা তার দলবল নিয়ে সেই মহিলার বাড়িতে চড়াও হন, তাদের জমি লিখে দিতে হবে, এই ছিল তার বক্তব্য। সেই পরিবার জমি দিতে মানা করায় সেদিন রাতে শেখ শাহজাহান দলবল নিয়ে সেই বাড়িতে আবার আসেন, বাড়ির মহিলা এবং বাচ্চাদের রাস্তায় ফেলে বেঁধে মারধর করা হয়, এবং সেই রাতেই জোর করে 7 বিঘা জমি তিনি লিখিয়ে নিয়েছিলেন। সামগ্রিকভাবে সন্দেশখালীতে অভিযোগ যে প্রায় 200টি পরিবারকে পথে বসিয়েছেন শেখ শাহজাহান, এবং তারই সঙ্গে অভিযোগ যে আজ থেকে 4 বছর আগে এক লহমায় 4টি পরিবারের কাছ থেকে 70 বিঘা জমি জোর করে তিনি লিখিয়ে নিয়েছিলেন। একটি পরিবারের একজন সদস্য বলছেন, সেদিন শেখ শাহজাহান বলেছিল, তোরা সব আমার গোলাম, আমি যা বলবো তাই শুনতে হবে। এবং একটি গণতন্ত্রে একটি রাজনৈতিক দলের নেতা মানুষকে এইভাবে গোলামে পরিণত করে তার ঘোষিত সম্পত্তির যে হিসেবটা দিয়েছেন সেটা কি না, 17টা গাড়ি, 2.5 কোটি টাকার সোনা এবং 43 বিঘা জমি, এটা তার ঘোষিত সম্পত্তির হিসেব। তার মানে অঘোষিত সম্পত্তির সীমা পরিসীমা হয়তো খুঁজে পাওয়া যাবে না। এই মুহূর্তে এই যে যা যা ঘটনা ঘটছে, যে সমস্ত অভিযোগ সামনে উঠে আসছে, খবর সামনে উঠে আসছে, তার মাধ্যমে এই শেখ শাহজাহানের অঘোষিত সম্পত্তির পরিমাণ কতটা, তার সাম্রাজ্য কত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, সেটার একটা আন্দাজ আমরা হয়তো কল্পনা করতে পারি। আসল সত্যিটা হয়তো দুজন মানুষ জানেন, হয়তো এক দিদির বালু আর এক শেখ শাহজাহান নিজে। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।